বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাবানদের নামে রাস্তা হয়েছে, সেতু হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু এবার বিতর্ক উঠেছে ইউনিয়নের নাম নিয়ে। অভিযোগ, দুটি ইউনিয়নের নাম একজন প্রতিমন্ত্রীর ছেলেদের নামে, আরেকটি তার পারিবারিক পরিচয়ের সঙ্গে জড়িত। প্রশ্ন হলো, এটা কি কাকতালীয় নাকি এমন এক রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন যেখান থেকে বেরিয়ে আসার কথা আমরা বহুদিন ধরে শুনে আসছি? আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো এমন কিছু বিতর্ক তৈরি হয় যেটা আইন, নৈতিকতা আর জনমত এই তিনটাকে একই জায়গায় এসে দাঁড় করিয়ে দেয়। বগুড়ায় নতুন কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে এখন ঠিক এমনই এক বিতর্ক চলছে। নামগুলো হলো দিগন্ত, সীমান্ত আর মীরবাড়ি। প্রথম দেখায় এগুলো খুবই সাধারণ নাম, কিন্তু যখন অভিযোগ উঠল যে দিগন্ত আর সীমান্ত একজন প্রতিমন্ত্রীর দুই ছেলের নামের সঙ্গে মিলে যায় আর মীরবাড়ি এসেছে তার পরিবারের বংশের পরিচয় থেকে, তখন প্রশ্ন উঠতে শুরু করলো, এটা কি নিছক কাকতালীয় নাকি ক্ষমতার প্রভাব? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মানুষ কি অযথাই সমালোচনা করছে নাকি সমালোচনার পেছনে সত্যিই যৌক্তিক কারণ আছে? ঘটনাটি উত্তরবঙ্গের বগুড়ায় হলেও এটা শেষ পর্যন্ত ওই আঞ্চলিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, চলে এসেছে জাতীয় পর্যায়ে। সংসদে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক আর সামাজিক অঙ্গনেও আলোচনার হট টপিক হয়ে উঠেছে। মানুষ প্রশ্ন করছে, বাংলাদেশে কি সত্যিই আর কোনো নাম খুঁজে পাওয়া যায়নি, নাকি এই নামগুলোর পেছনে অন্য কোনো গল্প আছে? আলোচনা আর বিতর্ক যখন জাতীয় সংসদ পর্যন্ত চলে গেল, তখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে দাঁড়িয়ে নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন। যুক্তি তুলে ধরে তিনি বলেছেন, নামগুলো তিনি এককভাবে নির্ধারণ করেননি। স্থানীয় পর্যায়ের মতামত, প্রশাসনিক প্রক্রিয়া এবং গণশুনানির মাধ্যমে এসব নাম এসেছে। তিনি আরও বলেছেন, সীমান্ত ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, আর দিগন্ত ও সীমান্ত এমন শব্দ যেগুলো বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান, সংগঠন ও স্থাপনার নামেও ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী এখানে ব্যক্তিগত স্বার্থের কোনো প্রশ্ন নেই, এটা নিছকই একটা কাকতালীয় মেল। কিন্তু তার এমন যুক্তিতে কি মানুষ সন্তুষ্ট হয়েছে? হয়তো এমন যুক্তিতে কিছু মানুষ সন্তুষ্ট হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই সন্তুষ্ট হয়নি। এখানেই আসল প্রশ্ন, মানুষ কেন সন্তুষ্ট হচ্ছে না? এখানে আরেকটি প্রশ্ন করি, আমি যেসব ভিডিও কন্টেন্ট তৈরি করি তা কি আপনার মাথায় চিন্তার খোরাক যোগায়? আপনি কি সন্তুষ্ট? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলুন মন্ত্রীর ব্যাখ্যায় মানুষ কেন সন্তুষ্ট হচ্ছে না সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। কেন মন্ত্রীর ব্যাখ্যায় মানুষ সন্তুষ্ট হচ্ছে না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখব বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসলে আইন নয়, আছে পারসেপশন, বাংলায় যাকে বলা যায় জনমানুষের ধারণা। গণতন্ত্রে একটা নির্মম বাস্তবতা আছে, একজন রাজনীতিবিদ শুধু নির্দোষ হলেই হয় না, মানুষকেও বিশ্বাস করাতে হয় যে তিনি নির্দোষ। আর অনেক সময় সেই পরীক্ষাটা আইন আদালতে নয়, জনমতের আদালতেই দিতে হয়। ধরুন, একজন মন্ত্রীর ছেলের নাম যদি হয় বাংলা, তারপর কোনো সরকারি স্থাপনার নাম যদি বাংলা রাখা হয়, তাতে তিনি হয়তো শতভাগ নির্দোষ, কিন্তু মানুষ যদি মনে করে এর পেছনে ব্যক্তিগত প্রভাব আছে, তাহলে বিতর্ক থামানো কঠিন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ক্ষেত্রেও অনেকটা সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, মানুষ এসব বিষয়ে এত প্রতিক্রিয়া দেখায় কেন? আসলে এই বিতর্ককে শুধু দিগন্ত, সীমান্ত বা মীরবাড়ির মধ্যেই সীমাবদ্ধ করে দেখলে পুরো ছবিটা দেখা হবে না। কারণ
বাংলাদেশের মানুষ এমন এক রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে এসেছে যেখানে রাষ্ট্রীয় স্থাপনা, সড়ক, সেতু, প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। ক্ষমতায় যে দল এসেছে অনেক সময় তাদের নেতা কিংবা নেতার পরিবারের সদস্যদের নাম বিভিন্ন স্থাপনায় যুক্ত হয়েছে। কখনো রাজনৈতিক কারণে, কখনো আবেগ থেকে, কখনো ক্ষমতার প্রভাব থেকে, কখনো তোষামোদির রাজনীতি থেকে। এতে সাধারণ মানুষ বিরক্ত হয়েছে, রাজনৈতিক বিরোধীরা এটাকে ইস্যু করেছে। এর বিপরীতে সাধারণ মানুষ মনে করে সরকারিভাবে প্রতিষ্ঠান স্থাপনা বা যে কোনো কিছুর নামকরণ এমন হওয়া উচিত যা কোনো ব্যক্তি বা পরিবারের পরিবর্তে বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। এ কারণেই নতুন কোনো নামকরণ নিয়ে ব্যক্তিগত বা পারিবারিক প্রভাবের সামান্য ইঙ্গিত পেলেও মানুষ দ্রুত প্রতিক্রিয়া দেখায়, কারণ তারা শুধু একটি ইউনিয়নের নাম দেখছে না, তারা দেখছে বহু বছরের একটি রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা। এই জায়গাটাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ আসবে, কারণ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তার রাজনৈতিক সমর্থকরা প্রায় দাবি করেন যে তিনি ব্যক্তি পূজা কেন্দ্রিক রাজনীতি বা নিজের নামে রাষ্ট্রীয় স্থাপনা তৈরির সংস্কৃতি থেকে দূরে থাকার চেষ্টা করছেন। অন্তত এখন পর্যন্ত তার নামে নতুন কোনো বড় রাষ্ট্রীয় স্থাপনা, সেতু, প্রকল্প বা প্রশাসনিক ইউনিটের নামকরণ নিয়ে উল্লেখযোগ্য আলোচনা দেখা যায়নি। ফলে যারা এই নতুন ইউনিয়নের নাম নিয়ে প্রশ্ন তুলছেন তাদের একটি অংশের যুক্তি হলো, যদি রাজনৈতিক নেতৃত্ব নিজেই এমন সংস্কৃতি থেকে দূরে থাকার বার্তা দিয়ে থাকেন তাহলে তার ঘনিষ্ঠ সহযোগীদের ক্ষেত্রেও সেই একই সংবেদনশীলতা প্রত্যাশিত। অবশ্য এর বিপরীত যুক্তিও আছে। মীর শাহে আলমের সমর্থকেরা বলবেন এখানে পরিবারের নামে কিছু করা হয়নি, নামগুলোর সঙ্গে পরিবারের নামের মিল পাওয়া গেছে মাত্র। আর সেই কারণেই পুরো বিতর্কটি এখনো ব্যাখ্যা বনাম বিশ্বাসের লড়াই হয়ে আছে। এই ঘটনার প্রেক্ষিতে এবার আসুন আইন বনাম নৈতিকতা নিয়ে কিছু কথা বলা যাক। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কোনো কাজ হয়তো আইনগতভাবে বৈধ কিন্তু রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, আবার কোনো কাজ সম্পূর্ণ নির্দোষ হতে পারে কিন্তু জনমতের বিচারে বিতর্কিত হয়ে উঠতে পারে। গণতন্ত্রে এই দুই বাস্তবতাই সত্য, আর সেই কারণেই রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সতর্কতা প্রত্যাশা করা হয়, বিশেষ করে এমন সিদ্ধান্তের ক্ষেত্রে যেগুলো রাষ্ট্রের মানচিত্রে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। এখানেই শেষ নয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে আরও কিছু ঘটনার চর্চা চলছে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের একটি বক্তব্য। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মীর শাহে আলম বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান বা প্রভাবশালী মন্ত্রীদের একজন। বগুড়ার সন্তান, শিবগঞ্জের এমপি, বগুড়ার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম। প্রশ্ন হলো, এটা কি প্রশংসা নাকি কোনো রাজনৈতিক ইঙ্গিত? আমরা নিশ্চিতভাবে জানি না। তবে এটুকু সত্য যে যখন কোনো রাজনীতিবিদকে অত্যন্ত ক্ষমতাবান হিসেবে দেখা হয় তখন তার প্রতিটি সিদ্ধান্তই মানুষের বাড়তি নজর কাড়ে, আর তখন ছোট বিতর্ক বড় হয়ে ওঠে, কারণ ক্ষমতার উচ্চতা যত বাড়ে জবাবদিহিতার প্রত্যাশাও ততই বাড়ে। এখানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্পর্কে অল্প কিছু তথ্য দিয়ে রাখি। তিনি বগুড়া ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তথ্য বলছে এবারের মন্ত্রিসভায় তিনি স্থান পাওয়ায় দীর্ঘ ৩ দশক পর বগুড়া জেলা থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন। ১৯৯৭ সালে তিনি মাত্র ২৩ বছর বয়সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে আরও একটি কথা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে প্রচলিত আছে, আর সেটা হলো তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু। এখানে প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর বন্ধু হওয়া কি অপরাধ? এটা কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ? অবশ্যই না। বন্ধুত্ব নিশ্চিতভাবেই কোনো অপরাধ নয়, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকা মানুষদের সবসময় বেশি নজরদারির মধ্যে থাকতে হয়। তাদের সিদ্ধান্তই
বেশি বিশ্লেষণ করা হয়, তাদের কর্মকাণ্ডই বেশি আলোচিত হয় এবং কখনো কখনো তাদের দিকে সন্দেহের মাত্রাও বেশি থাকে। ফলে মীর শাহ আলমকে ঘিরে বর্তমান বিতর্কের একটি অংশ হয়তো তার রাজনৈতিক অবস্থান থেকে এসেছে, আবার একটি অংশ এসেছে মানুষের প্রকৃত উদ্বেগ থেকে এবং সবশেষ অংশটি এসেছে কিছু এলাকার নামকরণের সেন্সিটিভিটি বা স্পর্শকাতরতা থেকে। বাস্তবতা সম্ভবত এই তিনের মাঝামাঝি কোথাও অবস্থান করছে। এখন প্রশ্ন হলো, মীর শাহ আলম কি ভুল করেছেন? এর উত্তর হয়তো এত সহজ নয়, কারণ এখানে দুর্নীতির কোনো প্রমাণ সামনে আসেনি, আইন ভঙ্গেরও কোনো সুস্পষ্ট অভিযোগ নেই। আবার এটাও সত্য যে নামগুলো নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং সেটাও বাস্তব। হয়তো তিনি ঠিকই বলেছেন, হয়তো সবকিছুই কাকতালীয়। আবার এটাও সত্য যে রাজনীতিতে কাকতালীয় ঘটনাগুলোকেও মানুষ সবসময় কাকতালীয় হিসেবে দেখতে চায় না, কারণ ক্ষমতার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক খুবই সূক্ষ্ম, আর বিশ্বাস একবার প্রশ্নবিদ্ধ হলে ব্যাখ্যা দিয়েও সবসময় তা ফিরিয়ে আনা যায় না। সম্ভবত এ কারণেই বিতর্কটা দিগন্ত, সীমান্ত বা মীর বাড়িকে ঘিরে নয়, বিতর্কটা আসলে একটি বড় প্রশ্নকে ঘিরে। বাংলাদেশের রাজনীতি কি সত্যিই পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে, নাকি আমরা শুধু সেই পুরনো পথটাই চিনি? হয়তো সবকিছুই কাকতালীয়, হয়তো এই বিতর্কের পেছনে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই, কিন্তু রাজনীতিতে কখনো কখনো বাস্তবতার চেয়েও বড় হয়ে ওঠে মানুষের ধারণা। আর সেই কারণেই দিগন্ত, সীমান্ত আর মীরবাড়ি এখন শুধু তিনটি ইউনিয়নের নাম নয়, এগুলো হয়ে উঠেছে একটি বড় প্রশ্নের প্রতীক। বাংলাদেশের রাজনীতি কি সত্যি ব্যক্তি থেকে প্রতিষ্ঠানের দিকে এগোচ্ছে, নাকি আমরা এখনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির ছায়া থেকে পুরোপুরি বের হতে পারেনি? আপনি কি মনে করেন বলুন তো? এটা কি নিছক কাকতালীয়, নাকি একজন ক্ষমতাবান রাজনীতিবিদের আরও সতর্ক হওয়া উচিত ছিল? মন্তব্য করে আপনার মতামত জানান।